আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে আমি পুষ্প নতুন দেশে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবার নিজের দেশ, নিজের বাসা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে অন্য একটা দেশ থেকে ভিডিওটা শুরু করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তারপরও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতোই ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে অনেক বেশি মিস করি। সময়ের অভাবে ভিডিওগুলো দিতে দেরি হয়ে যায়। দেরি করে হলেও আপনাদের ভালোবাসার জন্য সবসময় ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদের অনেক ভালোবাসি। আর এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আমাকে আপনারা খোঁজখবর নেন। আমার বাচ্চারা কেমন আছে? আমরা যাতে সাবধানে থাকি। আমরা আসার পর কিন্তু এই দেশে যুদ্ধ চালু হয়েছে। আমরা এই দেশে কেমন আছি? কোন অবস্থায় আছি এবং এই দেশের পরিস্থিতি কেমন? সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছুটা হলেও আলোচনা করব। সেই সাথে আমার নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা করছি। একটা নতুন সংসার শুরু করতে গেলে কি কি লাগে সেগুলো কেনাকাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি কুয়েত শহরটাকেও আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে বলে নিচ্ছি ২-৩ দিনের মিলিত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখনও তো এখানে সংসার পেতে বসিনি যে আপনাদের সাথে গুছানো একটা ভিডিও শেয়ার করতে পারবো। যখন যেটা পেরেছি সেটাই ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তো আসলে দেশের মতো সব কিছু পাওয়া যাবে না যে আমার নিজের বাসা আমি নিজের মতো করে গুছিয়ে নিব। ছোট্ট একটা বাসা সেটাকে থাকার মতো উপযুক্ত করে যতটুকু করা দরকার ততটুকুই করব। আর যখন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভিডিওর অংশটা দেখছেন, আমরা যেদিন কুয়েত এসেছি এটা হচ্ছে তার পরের দিন কেনাকাটা করার জন্য বাইরে যাচ্ছি। বাসায় যে থাকবো বিছানাটা পর্যন্ত নেই, বিছানা কেনার জন্যই যাচ্ছি। টুকটাক যে কত জিনিস লাগবে আল্লাহই জানে একটা সংসার সাজাতে। অনেক বেশি আগ্রহ ছিল কুয়েত শহর দেখার, নিজের চোখে দেখার। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছে। আমার হাজব্যান্ড কোথায় থাকে, কুয়েত শহরটা দেখতে কেমন। বিদেশ তো আসলে বিদেশই হয়। এত বছর পরে যে আমি বিদেশ আসতে পারবো সেটা আমি কল্পনাও করিনি, কারণ অনেক বছর ধরে চেষ্টা করেছি, হয়নি যে এই পর্যন্ত এসে ভিসা লাগবে আমরা বিদেশে আসতে পারবো। সেটা কিন্তু আমার কাছে কিছুটা স্বপ্নের মতোই। গাড়িতে যখন বসেছিলাম চারপাশের গাছপালাগুলো দেখছিলাম, এত বেশি শান্তি লাগছিল বিশ্বাস করেন। মনে হচ্ছিল নিজের দেশের মতো। আমি দেশে থাকতে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতাম, তুমি যেই দেশে আছো ওই দেশে কি গাছপালা আছে কিনা, নাকি একদমই মরুভূমির মতো। আপনাদের ভাইয়া বলতো না, এখানে তো অনেক বেশি গরম, গাছপালা টিকে না। তো এখানে আসার পর গাছগুলো দেখে না অনেক বেশি শান্তি লাগছিল। এই দেশে এত বেশি গরম, 50 ডিগ্রির উপরে গরম থাকে, সেই জন্য গাছগুলো টিকে না। রোদের কারণে বা গরমের কারণে গাছগুলো মরে যায়। আর শীতের দিনও কিন্তু অতিরিক্ত শীত। বাংলাদেশে কিন্তু শীত পার করে এসেছি, আর এখানে এসে কিন্তু 10 ডিগ্রি 12 ডিগ্রি শীত পাচ্ছি। অনেক বেশি শীত, বাসার ভিতরে থাকতেই পারি না, আর বাইরে গেলে তো কনকনে একটা বাতাস, অনেক শীত লাগে। সত্যি রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার দুই পাশে গাছ লাগানো, দেখতে যে কি ভালো লাগছিল। কার আগে কে যাবে তাড়াহুড়োটা নেই, টাইম মেনটেন করে সবাই সুন্দর করে গাড়ি চালায়। আর বাংলাদেশে তো কত ড্রাইভারের পিছনে বসেছি, আর এখন হাজব্যান্ড গাড়ি চালায় তার পিছনে আমরা বসে থাকি। এটা কিন্তু কিছুটা স্বপ্নের মতোই। আমি স্বপ্ন দেখতাম যে সে গাড়ি চালাচ্ছে, আমরা সবাই গাড়ির পিছনে বসে আছি। সেই স্বপ্নটা যে বাস্তবায়ন হবে সেটা কল্পনাও করিনি আলহামদুলিল্লাহ। আর প্রায় সময় তাকে জিজ্ঞেস করতাম, সত্যি কি তুমি গাড়ি চালাতে পারো? একজন আপু কমেন্ট করেছিল, আমি যখন গত ভিডিওতে বলেছিলাম যে তুমি কি গাড়ি চালাতে পারো, আপুর হাজব্যান্ডকেও নাকি আপু সেম এই প্রশ্নটা করেছিলেন। সেটাও আবার 30 বছর আগের কথা। আসলে চেনা মানুষগুলোকে একটু অচেনা কাজে দেখলে একটু আশ্চর্য লাগে। আমারও খুব ইচ্ছে যে গাড়ি চালানো শিখবো। কথা বলতে বলতে আমরা একটা মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা নাকি খোলা থাকে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনের জন্য। বিশ্বাস করেন মার্কেটটা এত বেশি বড়, আমাদের দেশে যেমন বাণিজ্য মেলা হয় ঠিক বাণিজ্য মেলার মতোই জায়গা দোকান নিয়ে বসে থাকে, কোনো কিছুর অভাব নেই। যারা কুয়েতে থাকেন তারা জায়গাটা চিনবেন। গড়ের এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। আমাদের দেশে বাণিজ্য মেলার যে জায়গাটা নিয়ে হয়, আমার মনে হয় এখানে 2-3 ডাবল জায়গা নিয়ে এই জায়গাটা অবস্থিত। আপনাদের সাথে পুরো মার্কেটটা দেখানোর খুব ইচ্ছে ছিল, আসলে ওই মুহূর্তে আর মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বাসার জন্য 2টা খাট নিয়েছি আর ফ্লোরে বিছানোর জন্য কার্পেট নিয়েছি। তো আজকে কিছুই দেখাবো না, যখন বাসাটা সুন্দর করে সাজাবো বা থাকার মতো একটা উপযুক্ত করে নিতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের কুয়েতে প্রথম ইফতারি। 2-3 দিন আমি কোনো রান্না বান্নাই করিনি। আসলে এখানে রান্না বান্নার কোনো সিস্টেমই বুঝতে পারছিলাম না, রান্নার প্রতিও কোনো মনোযোগ ছিল না। দেশ থেকে এসেছি, হাঁড়ি পাতিল নেই, কি দিয়ে কি রান্না করব। 3-4 দিন এভাবে কিনেই খেয়েছি সেহরি ইফতারি।
আর এই খাবারটা আমার ছেলেদের অনেক বেশি পছন্দের। এটা একটা আরবি খাবার, এটার নাম হচ্ছে মাজবুস। এটা খুব পছন্দ করে। আমি প্রায় সময় বাসায় এটা রান্না করে দিতাম, আমি আমার মতো করে রান্না করতাম। তো এই প্রথম এসে আরবি দেশে আরবি খাবার খেলাম। আর এটা হচ্ছে আরেকদিন সন্ধ্যার একটা অংশ। ওরা কিন্তু ভালোই আছে, মাঝে মধ্যে তো মন খারাপ হয়। আমার ছেলেদের আবার মন খারাপ হয় না। আমার আয়েশা মাঝে মধ্যে খুব মন খারাপ করে, ও বলে যে আমি আমার নিজের বাসায় যাব, আমি আমার দেশকে মিস করি, আমি আমার ওই বাসাটাকে মিস করি। ওর জন্য খারাপ লাগে। তো ওকে নিয়ে এসেছিলাম একটা মার্কেটে। বাসার সামনেই রাস্তার অপোজিট পাশে একটা মার্কেটের মধ্যেই খেলার জায়গা, পুরো ফ্লোর জুড়েই খেলা। তো ওদেরকে ভাবলাম একটু খেলিয়ে নিয়ে যাই, ওদেরও মনটা ভালো থাকবে। যখনই ভালো না লাগে বাসা থেকে বের হয়ে যায়, সবাই মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করি, মার্কেটে যাই। আর মার্কেটে তো প্রতিদিনই যাওয়া হচ্ছে, বাসার জন্য কিছু না কিছু কেনাকাটা করতে হচ্ছে। পুরুষদের তুলনায় মেয়েদের মন অনেক বেশি নরম থাকে। আমার আর আয়েশার মন খারাপ হয় অনেক বেশি। আমি যখন মার্কেটে যাই, আশেপাশে যখন অনেক দেশের মানুষদের দেখি, তখন নিজের দেশের মানুষের কথা মনে পড়ে। আসলে নিজের দেশ তো নিজের দেশই হয়, নিজের দেশের মানুষ দেখা যায়, আপন মানুষদের দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাসাটাকে আমি ফেলে এসেছি। বাসাটার কথা যখন মনে পড়ে আমার ভিতরটা কেমন জানি ছেদ করে ওঠে, কেমন জানি একটা শূন্যতা কাজ করে। যদিও আমি আমার বাসার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে এসেছি, 24 ঘন্টাই দেখতে পারি। আমার যে ড্রয়িং রুমটা আছে সেটার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছি, আর ছাদের মধ্যে একটা লাগিয়ে দিয়েছি। আগে তো 4টা ছিলই, চারপাশে মোট 6টা সিসি ক্যামেরা। দূর থেকে বসেও আমি আমার বাসাটাকে দেখতে পারি। সেটার জন্য একটা আলাদা শান্তি কাজ করে যে না, আমি দূরে বসেও আমি আমার বাসাটাকে দেখতে পারছি। সাজানো গোছানো একটা সংসার ফেলে এসেছি, মায়া তো কাজ করবেই। মায়া বড় অদ্ভুত একটা জিনিস সংসার জীবনের জন্য। যারা খেটেছে, সংসার গড়েছে, তারাই জানে মায়া কতটা সংসারের প্রতি। এতদিন আমার ভিডিওর মাধ্যমে দেশের টুকটাক জিনিসপত্র দেখিয়েছি, এখন বিদেশের টুকটাক যাই করি সেগুলো দেখাবো। এটা হচ্ছে কুয়েতের একটা মিষ্টির দোকান। আমরা এখন কুয়েতির বাসায় যাব। যারা কুয়েতে থাকে সবাই কিন্তু এক একজন কুয়েতির আন্ডারে থাকে। তো আমরা কুয়েতির বাসায় যাচ্ছি সবাই মিলে। তো কুয়েতির বাসায় যাওয়ার আগে এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি। ওরা তো আর নর্মাল মিষ্টি খাবে না আমাদের মতো, ওনাদের জায়গা নির্ধারিত থাকে বা ভালো খাবারই ওনারা খায়। আমরা বিন্দেশিরা আমাদের দেশের জন্য হচ্ছে রাজা, এইসব দেশের জন্য আমরা ফকিরের মতো। ওদের কাছে আমরা খুবই ছোট, তারপরও আমাদের একটা আত্মসম্মান থাকে। যার যার জায়গা থেকে সবাই বড়, যার যার অবস্থান থেকে সবারও একটা আত্মসম্মান থাকে। আমরা যে কুয়েতির বাসায় গিয়েছি, অনেক সম্মান করেছে, অনেক খাবার টাবার খেলাম। তো ওইখানে যাওয়ার পরে কিন্তু একটু ভিডিও করেছি আপনাদের সাথে দেখানোর জন্য। হয়তো বা আপনারা কুয়েতিদের বাসা কখনো দেখেননি, ভাবলাম একটু গোপন ক্যামেরায় ভিডিও করে কুয়েতিদের বাসা কেমন হয় বা কুয়েতিরা দেখতে কেমন হয় একটু দেখিয়ে দিই। আপনাদের ভাইয়াকে আবার অনেক সম্মান করে, অনেক দিনের চীনা পরিচিত। রাতের কুয়েত শহরটা একটু দেখুন, রাস্তা একদমই ফাঁকা, 100-তে করে টান দিয়েছে, গাড়ির স্পিড ছিল 100। আমার বাচ্চাদের দেখে অনেক খুশি, সবার নাম জিজ্ঞেস করলো। আরবিতে যদিও কথা বলে, মাঝে মধ্যে ইংলিশে কথা বলে, ওরা যেটা বুঝেছে সেটা উত্তর দিয়েছে। تعال سلم سلم هذا محمد اخوي الحمد لله الحمد কুয়েতিরা 5 ভাই না 6 ভাই বলেছিল, 3 জন এসে দেখা করেছে। তো 3 জনকে দেখলাম, দেখা সাক্ষাৎ করে কথা বলে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। আর কুয়েতিদের বাসাগুলো কেমন হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অন্য কোনো দেশের মানুষরা বসবাস করে না, এই জায়গাগুলো শুধু নির্ধারিত থাকে কুয়েতিদের জন্যই। আর বাসাগুলো খুব সুন্দর, 2 তলা 3 তলা। আর সবার বাড়ির সামনে 3টা 4টা করে গাড়ি রাখা ছিল। যতদূর গেলাম আর বুঝতে পারলাম যে এখানে কোনো হাউমাউ নেই, গাড়ির কোনো কলরব নেই, একদম নিরিবিলি এলাকা। ভিডিও শুরুতে প্রিয় আপুদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি, জানি যারা লাইক দিবেন তাদের কাছে চাইতে হবে না। আর যারা চুপি চুপি ভিডিওগুলো দেখেন একটা লাইক দেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কয়েকজন আপু কমেন্ট করেছিলেন, আপু এই পরিস্থিতিতে তোমরা কুয়েতে কেন গিয়েছো? আসলে আমরা যখন কুয়েতে এসেছিলাম তখন দেশে কোনো যুদ্ধ ছিল না। আমরা আসার 2 দিন পর কুয়েতে যুদ্ধ চালু হয়। আসলে কখন যে কি হয় আল্লাহ ভালো জানে, আমাদের হাতে কোনো কিছুই থাকে না। তারপরও বিপদ আপদ যখন যেটাই হোক না কেন, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ বিপদ দেন, আল্লাহ কিন্তু রক্ষা করেন। কুয়েতের অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। যারা বাংলাদেশের খবরগুলো দেখেন তারা তো দেখে বুঝতেই পারেন। কুয়েতে যখন প্রথম হামলাটা হয় তখন কিন্তু এয়ারপোর্টের মধ্যে হয়েছিল ড্রোন হামলা। এখন কিন্তু সব ফ্লাইট বন্ধ আছে, জানি না কিছু চালু হয়েছে কিনা। কত যাত্রীরা এয়ারপোর্টে আটকা পড়েছেন বা অনেকে টিকিট কেটে রেখেছেন দেশে যাওয়ার জন্য, সেটাও করতে পারছেন না।
এই যে শব্দটা শুনতে পারছেন এটা হচ্ছে সাইরেন। কুয়েতের উপর দিয়ে যখন মিসাইলগুলো যায় বা কুয়েতের উপরে যখন হামলা হয় বা বিভিন্ন দেশের উপরে হামলাগুলো হয় তখন এই সাইরেনগুলো বাজতে থাকে। দেখা যায় যে সেহরি খেতে উঠেছি বা ইফতারি খেতে বসেছি বা দিনের যে কোনো মুহূর্তে বা রাতে ঘুমিয়ে আছি সাইরেনগুলো বাজতে থাকে। বাজতে থাকলে দেখা যায় 4-5টা একসাথে বাজতেই থাকে। আবার অনেক সময় কি হয় সাইরেনগুলো বাজায় না, সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। তখন রুম থেকে শোনা যায় ওই যে মিসাইলগুলো আসে তখন এগুলো ব্লাস্ট করা হয়, মনে হয় যে পুরো বিল্ডিং কেঁপে ওঠে, কিন্তু আওয়াজটা ঠিকই পাওয়া যায়। মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ কোন দেশে চলে এসেছি, দেশের এই পরিস্থিতি আগে আসতে পারিনি, আর যখন যুদ্ধ চালু হয়েছে তখন আসতে পেরেছি। সবই আল্লাহর ইচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা প্রবাসীরা আছেন সবার জন্য মন থেকে দোয়া করার চেষ্টা করবেন, কারণ নিজের দেশ ছেড়ে তারা অন্য দেশে আছেন আর যুদ্ধের মধ্যে আছেন। অনেক প্রবাসীরা কিন্তু এই আক্রমণের শিকার হয়েছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমরা তো আসলে বাসার ভিতরে থাকি, আর যারা কাজের জন্য বের হয় তাদের তো কাজ করতে হবে, কাজ ছাড়া তো কোনো উপায় নেই। আমার বড় ছেলেটার জন্মদিন ছিল, আসলে দেশের এই অবস্থা, তার মধ্যে সব কিছু এলোমেলো। জন্মদিন উপলক্ষে কোনো কিছুই করা হয়নি, ওর জন্য একটা পিৎজা এনেছিল, সেটাই মিলে সবাই একসাথে খেলাম। আমার ছেলেটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। এখন চলুন বিদেশের মাটিতে সংসার করতে যাচ্ছি, আর সেই সংসারের জন্য কি কি কেনাকাটা করেছি টুকটাক সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যা জিনিসপত্র দেখবেন সব কিছুই রান্নাঘরের জন্য। যখন যেটা মার্কেটে গিয়েছি সেটাই কিনেছি, আসলে এখানে কোনো কিছুই নেই, ব্যাচেলারের জীবন। যারা বিদেশে থাকে তারা কিন্তু শুধু একটা হাঁড়ি পাতিল বা একটা প্লেট এগুলো নিয়েই খেয়ে বেঁচে থাকে। আর আমরা যেহেতু ফ্যামিলি এসেছি, ফ্যামিলি বাসায় তো আর ওইভাবে চলা যাবে না, টুকটাক যেটা দরকার সেগুলো তো লাগবেই। তো দেখে দেখে যেটা কেনাকাটা করা প্রয়োজন সেগুলোই কেনাকাটাগুলো করছি। অনেক দিন আগে অনেক আপুরা কমেন্ট করেছিলেন আপু নতুন সংসার করতে কি কি লাগবে বা কি কি লাগে সেগুলো একটু শেয়ার করো। তখন তো আর আমার নতুন সংসার ছিল না, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখুন আমি নতুন সংসার করতে যাচ্ছি, আর নতুন সংসারের জন্য কি কি লাগে একটু দেখে নেবেন। যারা নতুন সংসার করতে চান তারা দেখলে অবশ্যই এটা উপকৃত হবেন। হাঁড়ি পাতিল থেকে শুরু করে থালা প্লেট সব কিছুই লাগবে, ইভেন একটা চামচও লাগবে, একটা কাঠিও লাগবে যেটা দিয়ে আপনি তরকারি নাড়াচাড়া করবেন। এই ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি মাছ ভাজার জন্য, আর একটা নিয়েছি তরকারি রান্না করার জন্য। আসলে এসব ব্যাপারে আমার কোনো টেনশন করতে হয় না, আপনাদের ভাইয়া সংসারের বিষয়ে খুবই সচেতন, কখন কি লাগবে নিজে নিজে দেখেই কেনাকাটা করে। আমাকে যখন নিয়ে যায় তখন তো আমি দেখে কেনাকাটা করি। এই যে কাপ প্লেট গ্লাস দেখছেন সে নিজেই কিনে এনেছে, ঘুম থেকে উঠে দেখি মার্কেট থেকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আসলে পুরুষ মানুষরা সংসারী হলে মেয়েদের কষ্ট করতে হয় না, ওরা কিন্তু নিজ থেকে দেখে সবকিছু করে নিতে পারে। আসলে তো এখানে নিজের দেশের মতো কোনো কিছু হবে না যে নিজের বাসা সব কিছু অনেক বেশি বেশি করে গড়ব বা অনেক বেশি বেশি করে তৈরি করব। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন 2-4টা জিনিস ততটুকুই করার চেষ্টা করব, যাতে করে কোথাও আবার গেলাম জিনিসপত্র ফেলে যেতে হবে সেটা যাতে না হয়। অল্পর মধ্যে সব কিছু নিয়ে চলার চেষ্টা করব। বাসায় যে কত জিনিস কিনে ফেলে এসেছি, কত জায়গায় কত জিনিস আছে সেগুলোর কথা মনে হলে অনেক খারাপ লাগে, তারপরেও সবসময় তো দেখাশোনার মধ্যেই রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখি। সেটা দেখে একটু শান্তি অনুভব করি যে না, আমি না থাকলে আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে বা গুছিয়ে রাখছে। এখানে কয়েকটা চামচ এনেছি, আসলে বাসায় যে চামচগুলো আছে মানে বর্তমানে এখন যে চামচগুলো আছে সেগুলো আমার কেমন জানি লাগে, ব্যবহার করতে ইচ্ছে করে না। যে কয়টা ভালো আছে সেগুলোই ব্যবহার করব, আর দেখে দেখে যেগুলো ভালো লাগে না সেগুলো আমি ফেলে দিচ্ছি। নতুন দেশে এসেছি, কাজের চাপও কিন্তু বেশি। কাজের খালানি একা হাতেই সবকিছু সামলাতে হচ্ছে, রান্নাঘরের কাটাকাটি ধোয়াধুয়ি। তারপরও আপনাদের ভাইয়া যখন বাসায় আসে আমাকে রান্নাঘরে অনেক সাহায্য করে। আমি রান্না করি, দেখা যায় হাঁড়ি পাতিল জমলে সে ধুয়ে ফেলে, সেই জন্য আমার কষ্টটা কম হচ্ছে, দুজনে মিলেই কাজগুলো করছি। আর এই কড়াইটাই তরকারির জন্য এনেছিলাম, আর ভুলবশত একটা ব্যাগ আমরা মার্কেটে ফেলে এসেছি, ওইটার মধ্যে বাতের পাতিল ছিল, আরো টুকটাক 2-1টা জিনিস ছিল, সেগুলো আবার গিয়ে আনতে হবে। এগুলো খোলার পর বুঝতে পেরেছি যে আমরা বাতের পাতিলগুলো ফেলে এসেছি। একটা সংসার করতে গেলে কি না লাগে দেখুন, 2টা হাঁড়িও কিনেছি, কোনো কিছু যে গ্রেট করব একটা গ্রেটারও কিনেছি, ছুরি থেকে শুরু করে। একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার দাটা আনার দরকার ছিল বাসা থেকে, আমি দা আনিনি, ছুরি দিয়ে টোটালি সবকিছুই কাটতে হচ্ছে, সেজন্য আমার কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো বেশি থাকে, ছুরি দিয়ে কাটতে সময় লাগে, যদিও আমি বসে কাজ করতে পারি না, সবাই জানেন।
দাঁড়িয়ে কাটাকাটি করি, খালা কাজে সাহায্য করে দিত, সেজন্য কিন্তু আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যেত। এখন দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটাকাটি থেকে শুরু করে রান্না সময়টা একটু বেশি লাগছে। আর রান্নাঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই ব্লেন্ডারটা। এটা ছাড়া তো আসলে মশলাপাতি করা সম্ভব না। একদিন যদি মশলা করে রাখি দেখা যায় 2-4 দিন চলে যাবে। আর এই হলো আমার নতুন সংসারের জন্য নতুন কিছু কেনাকাটা। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দোয়া করবেন যাতে খুবই তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। যে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।